আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে অনেকদিন পরে কিছু আলোচনার জন্য চলে আসলাম। সত্যিকার অর্থে আমি ব্যাট শিখছিলাম। আমি সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ বিষয় অতীব জরুরি মনে করলাম কথা বলার জন্য। যারা ইদানিং আওয়ামী লীগ সরকারকে একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং যাদের ব্যাপক জনসমর্থন আছে, 35 থেকে 40% ভোট আছে বাংলাদেশে, তারা এই প্রশংসাগুলো যারা করতেছেন, আমার আলোচনাটা আজকে তাদের জন্য। বিশেষ করে মিস্টার গোলাম মোল্লা রনি, উনি একটা ফরম্যাট তৈরি করে দিয়েছে আওয়ামী লীগকে, যে প্রায় 4 লক্ষের মতো আনসার বাহিনী আছে, ওরা যদি সংগঠিত হয়ে ফিল্ডে আসে তাহলে ধুপে টিকবে না সরকার। আর উনি বলেছে যে 6 কোটি আওয়ামী লীগ আছে দেশে। তো মিস্টার গোলাম মোল্লা রনি, আপনি এই যে যতদিন ধরে লাইভে আসেন বা টক শো করেন আর যাই করেন, আপনাকে অ্যানালাইসিস করলে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। সেটা হলো, আপনার ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি আওয়ামী লীগের অল টাইম দিক নির্দেশনা দিয়ে গেছেন ভুল ত্রুটিগুলো সংশোধনের জন্য। আর পাশাপাশি আপনি নিজেকে বিএনপি এবং বিএনপির সমর্থক হিসেবে দাবি করেন, আবার তার নমিনেশনেরও দাবিদার আপনি। তা আসলে এই 15 বছরে আপনার কি কোনো সাংগঠনিক তৎপরতা ছিল বিএনপির জন্য? কোনো ত্যাগ তিতিক্ষা ছিল? কোনো ফাংশন করছেন? কোনো সভা সেমিনারে গেছেন? কোনো জায়গায় কোনো প্রতিবাদ করছেন বিএনপির জন্য মাঠে নাইমা? আসল কথা হলো, আওয়ামী লীগ সরকার কিন্তু বিশ্বকে গণতন্ত্র দেখানোর জন্য অনেকে ইনভেস্ট কইরাও আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তা হিসেবে তৈরি করে আসছে। আর আপনি যে একজন বড় আওয়ামী লীগের, আমার যেটা এই ধারণা হয়, আপনি ওই নেত্রকোনার আওয়ামী লীগের ক্ষমতায় থাকা অবস্থায় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে চ্যালেঞ্জ করছিলেন যে আপনি আমার একটা পশমও তুলতে পারবেন না, ছিঁড়তে পারবেন না, কারণ আপনার কমিউনিকেশনটা অনেক হাইতটের সাথে ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব, এরকম বড় বড় হাই 1-3% সাথে আপনার কমিউনিকেশন ছিল, যার কারণে আপনি এরকম আলোচনা করতে পারছেন। আর গত আলোচনাগুলায় আপনি মিটমিটি হাসতেন, মানে আপনার মতো হাসি কোনো আলোচক, আওয়ামী লীগ বিরোধী কোনো আলোচক আমি হাসতে দেখি নাই, এখন পর্যন্ত কেউ হাসে না। আপনি মিটমিটি হাসতেন, কারণ ছোটোবেলা যখন কোনো বাচ্চা কাচ্চা কোনো অন্যায় করতো, গাছ কাটতো বা মুখের ফল টল চুরি করতো, গার্জেন ডাক দিয়ে বলতো কে করছো, যে করতো সে মিটমিটি হাসতো, ধরা খাওয়ার পরে আর হাসতো না। তো আমি আশাবাদী আপনার বাকি ইন্টারভিউগুলো যদি করেন মিটমিটি হাসি চালিয়ে যাবেন। আচ্ছা, আপনি আল্লাহর কাছে বিচার দিয়েছেন ইলিয়াস হোসেনের বিচার যাতে আল্লাহ করে। ইলিয়াস হোসেন হচ্ছে জালিমের জুলুমের শিকার। আল্লাহ কার ফরিয়াদ শুনে জানেন? যে জালিমের জুলুমের শিকার হয় তার ফরিয়াদ আল্লাহ গ্রহণ করে। সে ত্যাগ দিছে দেশ মাটি, তার তো চোখের পানিই শুকিয়ে গেছে এত বছর কষ্ট করতে করতে। আপনাকে বুকে হাত দিয়ে প্রমাণ করতে পারবেন ইলিয়াস হোসেনের সাথে আপনার এদেশের দেশপ্রেম বেশি আছে? যাই হোক, আমি এখন আওয়ামী লীগের, আপনি বলছেন 35% ভোট আছে, 6 কোটি আওয়ামী লীগ আছে। এটা একটু আমার ব্যক্তিগত জীবনের ঘটে যাওয়া দু একটা উদাহরণটা, দুঃখিত আপনাদের কাছে আমার ব্যক্তিগত ঘটনা বলার জন্য আসলে কিছু বলতে হয়। 2014 5ই জানুয়ারি নির্বাচনে খিলক্ষেত ন্যাশনাল টিচার্স ট্রেনিং কলেজের নিচতলায়
যেখানে পুরুষ ভোটাররা ছিল সেখানে দায়িত্বে ছিলাম। অ্যাডভোকেট সাহারা খাতুন ছিল ক্যান্ডিডেট। তো আমরা সারাদিনে ভোট কাস্ট হয়েছে 4.5%। 4.5%। তো আমাদেরকে 35 থেকে 40% ভোট ডিক্লেয়ার দেওয়ার জন্য 200-300 কালো পোশাকধারী অত্যাধুনিক অস্ত্রধারী লোকজন আইসা প্রেশার ক্রিয়েট করে, বারবার তারা গান ডাউনলোড করে এবং দাঁড়িয়ে প্রস্তুত হতে বলে, আপনারা এটা করেন, তাহলে তা না হলে আপনাদের সমস্যা হবে। আমার প্রিসাইডিং অফিসার উনি বলছে যে হাতের তসবি, যে জীবনে যত নামাজ যা ক্ষমা আল্লাহর কাছে চাওয়া দরকার আমি সব কমপ্লিট করে আসছি। আল্লাহর হস্তে আপনাদের দায়িত্ব যদি থাকে আমাকে গুলি করার, আপনারা আমাকে গুলি করে দেন। কিন্তু তার পিছন তো আমি ছাড়ি নাই। আমি এবং আরেকজন আমার কলিগ আলমগীর স্যার, দুইজন তার বারবার যত বদ্ধ করে তাকে নেওয়া হয়েছে বারবার তার সাথে ছিলাম। এবং ওদিনকার ভোটারের টিসিটগুলো সব আমার 2 পকেটে ছিল, কারো জোর করে ভোটও দিতে নেই। তো এমত অবস্থা রাত 8টা-9টা পর্যন্ত আটকে রাখা হয়। বারবার মৃত্যু এই ফালায় দিব, এই গুলি করতেছে, প্রস্তুত হন, রেডি হন। তো এরকম একটা সিচুয়েশন ওই রাত্রটা আমাদের গেছে 2014 5 জানুয়ারির খিলকেট ন্যাশনাল টিচার্স ট্রেনিং। আপনি খবর নিয়ে দেখেন ওখানে কারা দায়িত্বে ছিল। মাত্র 4.5% ভোট পড়ছে। আচ্ছা, এই যে 2024 নির্বাচনে দায়িত্বে ছিলাম 10টি সরকারি স্কুলে, মহাখালী 10টি সরকারি স্কুলে আরাফাত ক্যান্ডিডেট। তো সারাদিনে শত শত হাজার হাজার ভোটারের ভিতরে মাত্র আমার বুথে ভোট পড়েছে 57টা। এর ভিতরে অন্য কোনো পার্টিরও 10-15টা আছে। আওয়ামী লীগের ভোট কটে তাহলে হিসাব করেন। তো আমি এই যারা আওয়ামী লীগের ঐতিহ্যবাহী দল ঘোষণা করে তাদেরকে আমি আবার বলতেছি, কাউন্সিলর যখন নৌকা মার্কানের নির্বাচন হয়েছিল মধ্যপাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিউটিতে ছিলাম, সেখানে কাউন্সিলর ছিল তাপস সাহেব। তো উনি অন্যান্য কেন্দ্রে পাশ করলে দুঃখিত আমার কেন্দ্রে পাশ করতে পারে নাই, যেখানে আওয়ামী লীগ সভাপতি ছিল, অনেক প্রেশার ক্রিয়েট করছে। কিন্তু তাপস সাহেব একজন ভদ্রলোক, তাকে বোঝাইতে সক্ষম হয়েছে যে ভাই আসলে জীবনে কোনো দিন কোনো অন্যায় করি নাই, কোনো অন্যায়ের সাক্ষীও হই নাই, আপনার এই প্রাপ্য ভোট ভাই বারানি কমন আমাদের পক্ষে। উনি যথেষ্ট নম্র ভদ্রলোক এবং বলছেন না ঠিক আছে আপনারা যা বাস্তবতা তাই রেজাল্ট ডিক্লেয়ার দেন। তো এই 3টা নির্বাচনে নিজে সাক্ষী হইয়া, সেইখানে তারপর সব ফেল করছে, সাক্ষী হইয়া ছিলাম। তা আপনার 6 কোটি আওয়ামী লীগ, আপনি কি কখনো ফিল্ডে নামছেন, দেখছেন যে কী পরিমাণ কী অবস্থা আছে দেশের? আর ওদিনকে ডয়েচে ভেলের আমি একটা সাক্ষাৎকার যেটা দেখলাম ইউটিউবে, যে শামীম ওসমান সাহেব স্বনামধন্য সাংবাদিক খালিদ মুহাম্মদের কাছে ইন্টারভিউ দিচ্ছে যে ভারতে পলাতক আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো ভারতের পররাষ্ট্র সচিবকে যখন সাংবাদিক প্রশ্ন করছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে এদেশে থাকবেন, তখন পররাষ্ট্র সচিব বলছে যে আপনি ওনাকে সাবেক প্রধানমন্ত্রী বলেন। তো বিপ্লবী ছাত্র জনতা, এই মাত্র হাজার হাজার মানুষের হতাহত, 30-32 হাজার লোক আহত, চোখ নাই পাও নাই, এরা কি শামীম ওসমান এইভাবে বলতেছে? আপনার বক্তব্য কুট করা দরকার ছিল। একটা যুদ্ধের ভিতরে যুদ্ধ করা হয়েছে, আর যখন এই যুদ্ধে কিন্তু সর্বাত্মকভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেক আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে প্রতিহত করার জন্য রাস্তায় বের হয়ে আসতে বলা হয়েছিল। তারপর সশস্ত্র বাহিনী তো আছেই, খালি হাতে বিপ্লবী ছাত্র জনতা যুদ্ধ করেছে। তো আমার বিশ্বাস যে আপনারা যারা এগুলা ওই শামীম ওসমানের মতো লোকের এই সাক্ষাৎকার নীতি কথাগুলা মিডিয়ায় ছাড়েন, একটু ছাত্র জনতা, বিপ্লবী ছাত্র জনতার ডেডিকেটটাকে খেয়াল রাখবেন। কারণ ওনাদের অসম্মান যদি হয়, যে সে যেই হোক,
বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। তো এখন এই সরকারের আমার মনে হয় যারা ভিকটিম ব্যক্তি, অনেক মেধাবী শিক্ষিত, চাকরি চলে গেছে ভিকটিম ব্যক্তি, তাদেরকে কর্মরত দেওয়া উচিত। কারণ যারা ভিকটিম না, প্রশাসনে তারা সবাই ওই বিপ্লবী ছাত্র জনতার সমস্যাটা বুঝবে না, এটা বোঝা উচিত। তো জনাব গোলাম মোল্লা রনি সাহেব, আপনি মিট হাসি কইরা ইন্টারভিউগুলো চালিয়ে যায়, আর তা না হলে বিপ্লবী ছাত্র জনতা আপনাকে রিসার্চ করবে। দেখুন, আপনি বলছিলেন যে আমেরিকা তাদের জাতীয়বাদ নিয়ে বা আমেরিকার বিপক্ষতা হলে তাকে ভিসা রেস্ট্রিকশন দেয়। বাংলাদেশে আমেরিকা এখন পর্যন্ত যাদেরকে ভিসা রেস্ট্রিকশন দিছে তারা কিন্তু আমেরিকা নিয়ে কোনো দিন কথা বলে নাই, আমেরিকার জাতীয়তাবাদ নিয়েও কোনো কথা বলে নাই। তারা প্রত্যেকেই এই দেশের কুখ্যাত ব্যক্তি। আর যদি তাই হইতো, আমেরিকা বৈশা শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ যে সরাসরি আমেরিকার বিপক্ষে কথা বলতেছে, কই ওনাকে তো বিশেষ রেস্ট্রিকশন দেয় নাই। তা আমার প্রশ্নটা হলো এটাই যে আসলেও আপনি একজন ফেরেস্তার মতো লোক, আসলে কোন কারণে আমেরিকা আপনাকে ভিসা রেস্ট্রিকশন দিছে? সবাই কুখ্যাত লোক, একজন ফেরেস্তার লোক আমেরিকার ভিসা রেস্ট্রিকশন পাইল। আর আপনার ব্যবসা বাণিজ্য কাদের সাথে আছে এগুলোও প্রকাশ করেন। তো আপনি বিএনপির টিকিট পান বা না পান বা নেন বা বিএনপির নির্বাচন করে, সেটা বিএনপির ব্যাপার। আপনার যে এখন ইদানিং আলোচনাগুলো করতেছেন, আপনি আলোচনাকে রিভাইজ করেন। তো আপনি দীপ্তি চৌধুরীর একটা টক শোতে দেখলাম বিহাইন্ড দ্য সিন, মানে ভিডিওটা কাস্ট হওয়ার আগেই, যে ওই বিচারপতি মানিক সে এক্সাইটিং হয়ে অ্যাটাকের মুভমেন্টে উপস্থাপিকার দিকে চলে গেল। আপনি ওনাকে নিবৃত্ত করার জন্য আপনার যে বডি ল্যাঙ্গুয়েজটা বা ওনার প্রতি যে ফ্লেক্সিবল নমনীয়টা দেখলাম, হুজুর একটা ভাব, আসলে সেটা অনেক কিছুই মিন করে। ঠিক আছে, আর কেন দীপ্তি চৌধুরীর উপর বিরক্ত বোধ করবে? কারণ একটা বিষয় নিয়ে হয়তো উনি পক্ষে বলবে, আপনি বিপক্ষে বলবেন, ঠিক না? সেই অ্যাংরি ভাবটা তো আপনার সাথে হওয়ার কথা, ওনার সাথে হবে কেন? উপস্থাপকের সাথে তো হওয়ার কথা না। যাই হোক, আপনি আসলে আপনার অবস্থানটা ক্লিয়ার করেন। আপনি সংগঠিত হতে বলতেছেন আওয়ামী লীগরে, আবার যখন দেখলেন যে মাসুদ বিন মোমেন পররাষ্ট্র সচিব নাই এবং মাহফুজ আলমকে সহকারী বিশেষ উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে, সেদিন থেকে আপনি আবার আওয়ামী লীগের সকল পরামর্শ বাদ দিয়া বিএনপির একটার পর একটা পরামর্শ দিয়ে যাইতেছেন। ঠিক আছে, তো আসলে বর্তমান বিপ্লবী ছাত্র জনতার মানে চালাকি করে পার করা যাওয়ার সুযোগ নাই, এটা স্পষ্টত। তো মাসুদ বিন মোমেন পররাষ্ট্র সচিব, এই যে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের সাধারণ মানুষ প্রত্যেকটা মন্দির পাহারা দিছে, হিন্দুদের নিরাপত্তা দিছে, নিজেরা অনেক কষ্ট করছে, অথচ ভারতীয় মিডিয়া যে এত এক্সাইটিং উপস্থাপনা করছে, এই ন্যারেটিভ, এই হিন্দুদের নিয়ে আলোচনাগুলো করছে বিশ্ব মিডিয়ায় তোলার জন্য, আসলে এই পররাষ্ট্র উপদেষ্টা উনি এতই জ্ঞানী ব্যক্তি যে বিভিন্ন দেশের আমেরিকা জাতিসংঘের টিম আসলে ওনার বাসায় যেতে, ওনার সাথে কথা বলতে বলতে উনি কেন প্রয়োজন বোধ মনে করলেন না যে ভারত মিডিয়া যা দেখাচ্ছে এটা সঠিক না, এটা সঠিক না? তাহলে ব্যাপারটা কী দাঁড়ায়? বিপ্লবী ছাত্র জনতাদের নিয়ে যারা এই দেশ মুক্ত করার ভূমিকা রাখছে, তাদের নিয়ে ছিনিমিনি খেলা চলতেছে।
তো আপনারা যারা প্রশাসনে আছেন, যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলছে এই সরকারকে বসানো হয়েছে ছাত্র জনতা, তো এই ছাত্র জনতার ক্ষতিকর দিক এই প্রশাসনে যারা করবে, কাল বিলম্ব না করে তাদেরকে ব্যবস্থা গ্রহণ করুন। তা নাহলে এই ছাত্র জনতারও সমস্যা হবে, আপনারও সমস্যা হবে। ধন্যবাদ সবাইকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।